ডক্টরস ফর ডেমোক্রেসির উদ্যোগে গত 17 এপ্রিল কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হল স্রোতস্বিনী প্রবাহমান অভয়া আন্দোলন নামক সংকলন। এই উপলক্ষে চিকিৎসক, আন্দোলনকারী, সাংবাদিক ও নাগরিকরা সমবেত হন। উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা চন্দন সেন, অধ্যাপিকা মালিনী ভট্টাচার্য, সম্পাদক মণ্ডলীর পক্ষে অমিত পান, অমিতাভ ভট্টাচার্য, অভয়া মঞ্চের পক্ষে তমনাশ চৌধুরী, মনীষা আদক। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সম্পাদক সুকান্ত চক্রবর্তী। অভয়াদের জন্য চলমান আন্দোলনের এক ঐতিহাসিক দলিল হিসাবে এই বইকে ব্যাখ্যা করেন উপস্থিত বিশিষ্টজন। লেখকদের মধ্যে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অনিতা অগ্নিহোত্রী, শুভময় মৈত্র, স্বপ্নময় চক্রবর্তী। এই অনুষ্ঠানেরই বিশেষ বিশেষ কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দি। আমরা একটা সংকলন বার করছি, সেই জন্যই দু এক কথা নিশ্চয়ই বলতে হবে। আসলে সংকলন হলো অভয় আন্দোলন নিয়ে। অভয় আন্দোলন নিয়ে নতুন করে আলোচনা শুরু করায় পর্যায়ে কতটা উচিত সেটা জানি না, এবং করার জায়গাও বোধহয় খুব একটা নেই। কিন্তু দু একটা কথা বলি, সেটা হলো যে ব্যক্তিগতভাবে যদি বলি যে আমার বয়স তো খুব কম নয়, অনেকগুলো দশক পার করেছে। এখন যদি বলেন যে জীবনের কোন কোন ঘটনাগুলো চিরকাল মনে থাকবে, মানে কোনো শর্ট টার্ম মেমারি না, লং টার্ম মেমারির মধ্যে পড়ে থাকবে, তার মধ্যে অনেকগুলো ঘটনা আছে। যদি বলেন তার মধ্যে সেরা ঘটনাগুলো কোনটা, বাঁচা সম্ভব না। একটা জিনিস বলবো, তার মধ্যে একটা অনন্য স্থান নিশ্চয়ই অধিকার করে থাকবে অভয় আন্দোলন। অভয় আন্দোলন সামথিং ডিফারেন্ট, একদম। এখন এই কাজটা কি কাজ হলো, ঐতিহাসিক কাজ হলো কি হলো না সেটা পরের কথা। তবে আমার মনে হয় যে স্পেসে আমরা অভয় আন্দোলন শুরু করেছিলাম, সেই স্পেসে অভয় আন্দোলন আবার শুরু হবে। আমাদের ভারতবর্ষের রাজনৈতিক কচকচারি অত্যন্ত বেশি। আজকে আমরা একটা ভোটের মধ্যে পড়ে গেছি, তাই আমরা আস্তে আস্তে অভয়কে ভুলে যেতে শুরু করেছি। আমরা আশা করি এই সংকলন এবং ভবিষ্যতেও ডক্টর ফর ডেমোক্রেসি যে 2013 সাল থেকে গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে, সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের সময় শেষে ডাক্তারদের উপর যে কোনো অত্যাচার হয়েছে সেই জায়গায় কিন্তু ডক্টর ফর ডেমোক্রেসি দাঁড়িয়েছে, চেষ্টা করেছে। আমরা নিশ্চয়ই আবার চেষ্টা করব এবং সেই অভয় আন্দোলনকে আবার গড়ে তুলতে হবে। একটা মানুষ অভয়াকে নিয়ে কে রাজনীতি করলেন, কে রাজনীতি করলেন না, বা কে কোন মতে রাজনীতি করলেন, সেটা কিন্তু অভয় আন্দোলনের সাফল্য ব্যর্থতাকে নির্ভর করে। দেখছি যে রাজনৈতিক রঙের ভেতরে তিনিও প্রবেশ করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আপনাদের আন্দোলনটা বা আপনাদের প্রতিবাদটা কোন দিকে? আমি কি বলবো, বললাম যে অভয় কারো সম্পত্তি নয়। অভয়া যাদের কোল খালি করে গেছে, নিশ্চয়ই তাদের কষ্টটা আমাদের কষ্টের চেয়ে অনেক অনেক গুণ বেশি। তবু যে যেখানে যেটুকু ভাবে, আমরা বারবার করে যেটা বলেছি, জীবন জীবিকা বাঁচিয়ে যে একদিনও মিছিলে পা মিলিয়েছিলেন যে মানুষটা, তিনিও অভয় আন্দোলনের অংশীদার। যিনি সোশ্যাল মিডিয়ায় একটা শেয়ার করে বলেছিলেন যে সকলে রাস্তায় নামুন, তিনিও অভয় আন্দোলনের একজন অংশীদার। কেউ কম বেশি, সবাইকে নিয়েই অভয় আন্দোলন। অভয়ের মা তো বলছে আমার মেয়েকে নিয়ে অনেকে রাজনীতি করছে। দেখুন, উনি ওনার মতামত বললেও আমরা অভয়ের বাবা মাকে নিয়ে কোনো মন্তব্য করব না। ওনাদের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি আমি আবার বলবো, সেই ক্ষতি অনুধাবন করার শক্তিও আমাদের নেই। তাই ওনারা ওনাদের মতামত প্রকাশ করতেই পারেন, আমাদের কোনো মতামত সেই ব্যাপারে নেই।
আমাদের অনেক কবি কবিতা লিখেছেন, অনেক নাট্যকার নাটক করেছেন, লিখেছেন, অনেকে প্রবন্ধ লিখেছেন, অনেক সিনেমা তৈরি হয়েছে, অনেক ঘটনা এই ছবি এঁকেছেন, অনেকে রাস্তায় নেমে স্লোগান দিয়েছেন, যারা কোনোদিন মিছিলে হাঁটেননি তারা মিছিলে হেঁটেছেন, যারা কোনোদিন স্লোগান কিভাবে দিতে হয় জানে না তারা এখন স্লোগান তৈরি করেন। তাই অভয়া আন্দোলন এই সময়ে ইতিহাসের পাতায় থাকবে এবং তাকেই দুই মডেলের মধ্যে আনার যে প্রচেষ্টা আমাদের ডক্টরস ফর ডেমোক্রেসি, এটি একটি ঐতিহাসিক কাজ এবং আমি মনে করি আমরা রাজনীতিই করছি, এর মধ্যে কোনো দ্বিতীয় কথা নেই। সকালবেলা উঠে আমরা যে চায়ের কাপটা খাই বা সকালবেলা আমরা যে এক পিস পাউরুটি খাই তার দাম ঠিক হয় রাজনীতি। আমার ছেলেটা স্কুলে গিয়ে সে পড়তে পারবে কিনা তা ঠিক হয় রাজনীতি। আমার কর্মক্ষেত্রে নিশ্চয়তা থাকবে কিনা সেটাও ঠিক হয় রাজনীতি। আর আমাদের বাড়ির মেয়েরা, আমার স্ত্রী, আমার বন্ধু ঠিক থাকবে কিনা, সম্মান নিয়ে বাঁচবে কিনা, তার সম্মান থাকবে কিনা সেটাও ঠিক হয় রাজনীতি। তাই মানুষ তার অধিকার ফিরে পাবে আমরা যদি সচেতন না হই। আমরা যেই দল করি না কেন, আজকে দুর্ভাগ্যজনক ভাবে অনেকেই অনেক দলে যাচ্ছেন। আসলে যাদের এই অভয়ার নৃশংস হত্যা যদি ধরে নিই যে যাদেরকে দোষ দেওয়ার কথা তাদের দায়িত্ব ছিল, সেই হত্যার পিছনে তাদের দায় আছে, আর সেই তদন্ত করে তাদের দোষীদের খুঁজে বের করার যাদের দায় ছিল তারাও সেই কাজটা করলো না, তারা তো আসলে একই পক্ষ হয়ে গেল। তাই আজকের দিনে যখন আমরা খুব পরিষ্কার দেখতে পাই আমাদের দেশে দুটো পক্ষ আছে, এক পক্ষ যারা আমরা মনে করি আমাদের মেয়েরা মাথা উঁচু করে বাঁচবে, তারা এরোপ্লেন চালাতে পারে, তারা চাইলে রান্না করতে পারে, তারা চাইলে কর্মক্ষেত্রে যেতে পারে, তাদের সমস্ত রকম, তারা চাইলে রাত 8টার পরেও বেরোতে পারে, এটা তাদের ইচ্ছা এবং তারা মাথা উঁচু করে বাঁচবে। আরেকটা পক্ষ আছে যারা মনে করে যে মেয়েরা চুরি করে ঘরে বসে থাকবে আর শুধু বাচ্চা প্রতিপালন করবে। সেই পক্ষের সঙ্গে যারা আছে, যারা বলে রাত 8টার পরে বেরোবেন না, যাদের জন্য আজকে উন্নামের ঘটনা আমরা জানি। একটি 17 বছরের মেয়ে গেছিল একজন এমএলএ এর কাছে যে আমার বাড়িতে আমরা 4 ভাই বোন, আমার বাবা মা, আমার সংসার ভালো চলে না, আমার 16-17 বছর বয়স হয়েছে, আমাকে একটা কাজ দাও যাতে আমার সংসার চলতে পারে। সেই এমএলএ কাজ দেওয়ার অছিলায় তাকে চূড়ান্তভাবে শারীরিক নির্যাতন করেছে। শুধু সে একা না, তার সাগরেদরা তার উপর অত্যাচার করেছে। ফিরে এসে যখন তার মা বাবাকে সেই কথা বলে, কেউ থানায় গিয়ে একটা এফআইআর অবধি নেয়নি। কারণ এমএলএ এর বিরুদ্ধে এফআইআর হবে শারীরিক নির্যাতন করার জন্য, একটি মেয়ের উপরে ধর্ষণ করার জন্য, সেটা উত্তরপ্রদেশে গুমনামে পাওয়া যায় না। মেয়েটি যখন দেখছে সব দরজা বন্ধ, তখন মেয়েটি চলে গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী লখনৌয়ে, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করতে গেল। সিকিউরিটি স্টাফরা তাকে কোনো রকম করে বাঁচালো। প্রচন্ড অসুস্থ অবস্থায় বেশ কিছুদিন হসপিটালে থাকার পর সে বেঁচে ফিরল। ফেরার পর যখন সারা দেশের মিডিয়া, মানুষ রাস্তায় নেমে আন্দোলন করলেন, তখন তার নামে একটা এফআইআর রেজিস্টার হলো, কিন্তু কোনো তদন্ত আগাম ছিল না। উল্টে ওই নির্যাতিতার বাবাকে থানায় ডেকে একটি মিথ্যে মামলা দিয়ে এমন অত্যাচার করা হলো, সেই নির্যাতিতার বাবাকে হত্যা করা হলো পুলিশি নির্যাতনের কারণে। তারপরে সময় আপনারা জানেন সেই মেয়ে আমাদের সংগঠনের অন্যতম লেখক অভিনেতা চন্দন সেন, তিনি আজ আমাদের মধ্যে আছেন। তাকে আমরা কতগুলি প্রশ্ন করেছিলাম এবং সেই প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। আজকে সংকলনে সেই প্রশ্ন এবং উত্তর সবগুলোই এখানে সন্নিবেশিত হয়েছে। আমি অভিনেতা চন্দন সেনকে এসে 2-4 কথা বলার জন্য এবং এখনই আমরা এই সংকলন উদ্বোধন করবো, এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকার জন্য অনুরোধ। নমস্কার। আমার নতুন করে বলার কিছু নেই। এখানে যারা এসেছেন তারা কারণটাও জানেন, একই কারণে আমিও এসেছি। শুধু নাগরিক আন্দোলনের যে চেহারাটা আমরা দেখতে পেয়েছিলাম তার একটা অসাধারণ ছবি তলায় একটা অসাধারণ লাইন ছিল, একটা গানের লাইন, আর কি কখনো হবে এমন সন্ধ্যা হবে। সেই সন্ধ্যা আবার ফিরে আসার দরকার হয়ে পড়েছে এবং সেই মিছিল যে শেষ হয়নি এবং এমন একটা সময় তৈরি হয়েছিল যখন মানুষ মিছিল খুঁজছিল, মিছিল মানুষকে খুঁজছিল, এক অনবদ্য সময় তৈরি হয়েছিল।
শুধু একটাই কথা আমার নিজের মনে হয়, প্রত্যেকের ব্যক্তিগত রাজনৈতিক মতামত থাকবে, রাজনৈতিক মতামত থাকাটাই স্বাভাবিক, কিন্তু সেই রাজনৈতিক দলের প্রতি দৃষ্টিভঙ্গিতে একটা কোথাও নিজস্ব ভাবনা চিন্তার প্রতিফলন হওয়া দরকার। আমি হতে পারে যে আমি একটি রাজনৈতিক দলের সমর্থক, কিন্তু সেই রাজনৈতিক দল যদি কখনো কোনো রকম ভুল করেন, তাহলে আমার কথা বলার মতো অধিকার তৈরি করতে হবে, এবং সেটাকেই আমি মনে করি আমার নাগরিক হিসেবে আমার অধিকারের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। এই মুহূর্তে ভারতবর্ষ এক সাংঘাতিক অবস্থার মধ্যে যাচ্ছে, বিশেষ করে এই আন্দোলনের সঙ্গে তার যোগাযোগ আছে। আপনারা সকলেই জানেন যে জনস্বার্থ মামলা, যেটা নাগরিকদের একটা নিজস্ব অধিকার ছিল, নিজস্ব কথা বলার অধিকার ছিল, যে সুপ্রিম কোর্টের কাছে বা কোনো জুডিশিয়ারির কাছে আমরা গিয়ে প্রশ্ন করতে পারতাম, সেইটা বন্ধ করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এবং যদি বিলটা পাস করানো যায়, তাহলে সেটা ভারতবর্ষের বুকে অন্যতম একটা কালো দিন হিসেবে পরিগণিত হবে। এবং আশা করছি সারা ভারত যেমন ভাবে এর বিরোধিতা করছে, আমরাও করব। ভবিষ্যতে সেই মিছিলে আবার দেখা হবে। নমস্কার। রাষ্ট্র কি অরাজনৈতিক? তাহলে অরাজনৈতিক আন্দোলন করতে যাবো কেন? রাষ্ট্রটা যখন অরাজনৈতিক নয় এবং যে দল সেটা পরিচালনা করছে তারা যখন অন্যায় করছে, তারা যে রাজনীতিটা করছে তার বিরুদ্ধে রাজনীতি সাধারণ মানুষ করবেই। সুতরাং অরাজনৈতিক বলে কিছু ভয়ও না, আর অরাজনৈতিক আন্দোলনও হবে না। আমরা বই প্রকাশ করব। আমাদের মধ্যে ডক্টর ফর ডেমোক্রেসি সিনিয়র নেতৃত্ব ছাড়া উপস্থিত রয়েছেন অভিনেতা চন্দন সেন, অধ্যাপক মালিনী ভট্টাচার্য। প্রত্যেকের হাতে একটা করে দিয়ে দিই, প্রত্যেকের হাতে একটা করে We earn, we deserve justice for Abhay, justice for ধন্যবাদ। বইটা পেছনে আমাদের সিনিয়র মেম্বার ডক্টর অলোক রায়চৌধুরী রয়েছেন, ওনার কাছ থেকে বইটা সংগ্রহ করা যাবে। মানুষ ঘরে চলে গেছে হয়তো, কিন্তু মন থেকে অভয় মুছে যায় ভয়হীনতা। সেই ভয়হীনতা, ভয়কে আমরা কি জয় করতে পারবো? এখন ডক্টর ফর ডেমোক্রেসির পক্ষ থেকে এখানে যারা উপস্থিত হয়েছে, চিকিৎসকেরা, আমাদের সহনাগরিকরা এবং মিডিয়ার লোকজন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা। আর যারা আমার সিনিয়রেরা অক্লান্ত পরিশ্রম করে বইটাকে একটা রূপ দিয়েছেন, হয়তো অনেক দেরি হয়ে গেল আমাদের, কিন্তু ওই সেই একই কথা, বেটার লেট দ্যান নেভার। আমরা 2024-এর অগাস্ট মাস থেকে আমাদের অনেকের জীবনটা তো একটা অন্যরকম ধারায় বলতে লেগেছিল। আমরা যেরকম ভাবে নিজেদের জীবিকা এবং নিজেদের পরিবার, নিজেদের নিয়ে ব্যস্ত থাকি, সেইটা থেকে একটা জীবনটা অনেকটা হঠাৎ করে পাল্টে গিয়েছিল। সেটা আমাদের হয়তো অতটা আমরা বুঝতেও পারিনি যে এরকম একটা পৃথিবীব্যাপী আলোড়নকারী একটা আন্দোলনের মধ্যে করবো, এবং যেটা সৃষ্টি করবে একটা অস্বাভাবিক, অবিশ্বাস্য নারকীয় ঘটনা। তো যাই হোক, এই আন্দোলনটা আমরা একটা এই ঐতিহাসিক সময়টাকে একটা দলিলের মধ্যে ধরে রাখার চেষ্টা করেছি ডক্টর ফর ডেমোক্রেসির পক্ষ থেকে, এবং আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব ভিন্ন মত এই সংকলনের মধ্যে স্থান দিতে। অবশ্যই যাদের বিরুদ্ধে এই আন্দোলনটা ছিল, যে শাসকের বিরুদ্ধে এই আন্দোলনটা ছিল, কতটা ভিন্ন মত হয়তো আমরা অ্যাকোমোডেট করতে পারি, কিন্তু আমরা যারা আন্দোলনে ছিলাম তাদের অনেকের অনেক রকমের সামাজিক, রাজনৈতিক মতামত আছে। সেগুলো একসাথে আমরা যতটা সম্ভব
অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি এবং চেষ্টা করেছি আত্মসমালোচনার সুর রাখতে। আমরা প্রত্যেকে যে যে পর্যায়ে আন্দোলনের সঙ্গে যেভাবে ছিলাম, কেউ রাস্তায়, কেউ বিচারের দাবিতে, কেউ সোশ্যাল মিডিয়ায়, যেমন ব্যক্তিগতভাবে আমার ওই প্রথম দিনের গাড়ি আটকানোর সময়ের কথায় বারবার এখনো মনে হয় যে আমরা যখন পুলিশ আমাদের সরিয়ে দিল তখন কেন গাড়িটার পেছন পেছন 70 অব্দি ছুটে গেলাম না, তাহলে হয়তো তাৎক্ষণিক দাহ কার্য আটকে আরেকবার পোস্টমর্টমের জন্য একটা চেষ্টা করা যেত। তেমনি যেভাবে সমালোচনা এবং পজিটিভ নেগেটিভ দুটো দিকেই এই আন্দোলনকে দেখেছেন, সেটা আমরা সংকলনে যতটা সম্ভব আমাদের যারা সম্পাদক মন্ডলী তারা অ্যাকোমোডেট করার চেষ্টা করেছেন। আমি শেষ করবো এই কথাটাই বলে যে হতাশা আন্দোলনের প্রতিটা পর্যায়ে আমাদের এসেছে, এখনো হতাশার জায়গা যে নেই তা নয়, কিন্তু আশায় তো মানুষ বাঁচে। আমরা এখনো মনে করি অনেক কেস সুপ্রিম কোর্টে কত বছর পরেও আবার নতুন করে জেগে উঠেছে, অপরাধী শাস্তি পেয়েছে। এই কেসে হয়তো যারা গ্রাসরুট লেভেলে পুলিশের বলুন, সিবিআই বলুন, যারা ইনভেস্টিগেশনটা সৎভাবে করেছিলেন, কিন্তু হয়তো উপর মহলের চাপে তাদের তদন্তের ফলটা প্রকাশ পেতে পারেনি, তারা নিশ্চয়ই এমন কিছু ছেড়ে দিয়ে গেছে যে ভবিষ্যতে আরেকবার কোনো পথ পরিবর্তন হলে সেই এভিডেন্সগুলো, সেই প্রমাণগুলো আবার কেউ হয়তো খুঁজিয়ে তুলতে পারবে, হয়তো অপরাধীরা ধরা পড়বে, হয়তো শাস্তিও পাবে। আর অভয় আন্দোলন আমাদের যে প্রতিবাদে থাকার রাস্তা শিখিয়ে দিয়ে গেছে, চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সাধারণ নাগরিকের যে বন্ধুত্ব, যে কাঁধে কাঁধ মিলিয়ে চলার রাস্তা আবার নতুন করে দেখিয়ে দিয়ে গেছে, সেটা তো কেউ অস্বীকার করতে পারবে না, সেটা তো ফেলে দেওয়া যাবে না। তাই অভয় আন্দোলনের সাফল্য ব্যর্থতা সব নিয়েই এটা এই ইতিহাসকে মনে রেখে আমরা আগামী দিনে প্রতিবাদে, অন্যায় প্রতিবাদে থাকার অঙ্গীকার করে চলব। এইটুকুই আপনাদের সঙ্গে ভাবনাটা ভাগ করে নিলাম। সকলে ভালো থাকবেন। যখন নাকি আন্দোলনের প্রথম ধারাটা কিছুটা স্তীমিত হয়ে গেল, তখন অনেকে অনেক হতাশার কথা বলেছিলেন। আমার নিজের মনে হয় যে আন্দোলনটা কেবলমাত্র একটি মেয়ের উপর নির্যাতন তা তো নয়, আন্দোলনটা একটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন। এবং যখন আমরা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করি, তখন হয়তো আন্দোলনের নামার সময় সেটা আমরা সবাই সচেতন থাকি না। আমাদের রাজ্য একটা নির্বাচনের সামনে, এবং সেই নির্বাচনকে সামনে রেখে অভয় আন্দোলনকে নিয়ে এদিক ওদিক অনেক কথা আসছে। মাঝে মাঝে তাকে এজেন্ডায় তুলে নিয়ে এসে বিভিন্ন দিক থেকে কথা আসছে। আমি ডক্টরস ফর ডেমোক্রেসি কে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। এই সময়ে অভয়া আন্দোলনের মূল স্রোত, তার অভিজ্ঞতা, তার শিক্ষা, এই সবকটাকে সাধারণভাবে 2 পয়েন্টের বইয়ের মধ্যে সংগ্রহ করে নিয়ে আসা এই মুহূর্তে যারা নানা সংগ্রামে লিপ্ত তাদের সহায়ক হবে। এবং আমি ডক্টরস ফর ডেমোক্রেসির সমস্ত বন্ধুদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এইটুকু। তার মানে মানুষ জানে যে মানুষকে অন্তত অভয় আন্দোলনকারীরা বোঝাতে পেরেছে যে এই যেটা বিচার হয়েছে, সঞ্জয়কে ধরা হয়েছে, এটা যথেষ্ট নয়, এইটা কিন্তু অভয় আন্দোলন হলে হতো না। এবং তাছাড়া যে মানুষ বুঝেছে এই বিচারটা ঠিক হয়নি, এটা একটা বিরাট অবদান অভয় আন্দোলন। এবং সে আন্দোলন চলছে। আরেকটা হচ্ছে যে সামান্যটুকু পাওয়া গেছে, যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তাকে আর জেলে থাকতে হচ্ছে, এটা কিন্তু এমনি এমনি হতো না, এই আন্দোলনের জেরেই হয়েছে। আর আন্দোলনটা যে চালিয়ে যাওয়া দরকার, আরেকটা প্রশ্ন হচ্ছে ওনার মা, বিতর্কিত প্রশ্ন যে ওনার মা যোগ দিয়েছেন রাজনৈতিক দলে, সেটা আমাদের এই দুঃখজনক হতে পারে যে সেটা উনি এমন একটা দলে যোগ দিলেন যে তাদের যে ভূমিকা নারী নির্যাতনের বিরুদ্ধে, তাদের ভূমিকা কখনোই প্রশ্নের ঊর্ধ্বে নয়। সেটা আমাদের মহিলা কুস্তিগীরদের অবস্থা থেকে বা অনেক উন্নাও হাতরস মিটিং বলেছেন, সেখান থেকে আমরা জানি।
কিন্তু সেটা ব্যাপার না। এবং সেই কারণেই আমাদের অভয় আন্দোলন আরো জোরদার করতে হবে, চালাতে হবে। কারণ যে পরিবারের এই ঘটনাটা ঘটে তারা কিন্তু দুর্বল হয়ে যায়, তারা অসহায় হয়ে পড়ে এবং তাদের সেই মানসিক দুর্বলতাকে কাজে লাগানোর জন্য অনেক মুসলিম গোষ্ঠী, অনেক প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তারা ঝাঁপিয়ে পড়ে, তার শিকার বেশিরভাগ ক্ষেত্রেই তারা শিকার হয়ে যায়। আমরা আগেও দেখেছি এবং খুব কম ক্ষেত্রেই তারা এটা ধরে রাখতে পারেন সেই প্রতিবাদের ভূমিকাটা। সেই জন্যই অভয়া আন্দোলনে আমাদের আরো ভূমিকা, যারা সত্যিকারের ন্যায় বিচার চাই এবং আরো অভয়া আন্দোলন, অভয়া ঘটনা না ঘটুক, তাদের আমাদের এই আন্দোলন আরো জোরদার ভাবে চালিয়ে যেতেই হবে। আরেকটা কথা আমি বলে পড়ি, সময়টা কিন্তু ভালো করে বুঝতে হবে। এখন সময়টা হচ্ছে অনেক ঘটনা ঘটে যাচ্ছে, ছটফট করছি আমরা, কিছু কিছু করতে পারছি না, প্রতিবাদ করছি, আহত হচ্ছি, রক্তাক্ত হচ্ছি, রাস্তা হাঁটছি, রাত যাচ্ছি, প্রতিবাদ করতে পারছি না, মনে করতে পারছি যে প্রতিকার হল। কি দাবি আমাদের এই অভয় আন্দোলনে? দাবি খুব সহজ, আমরা সত্য উদ্ঘাটন চাই, কারা প্রকৃত অপরাধী সেটা জানতে চাই, এবং এই ঘটনাকে কেন্দ্র করে গোটা চিকিৎসা ব্যবস্থার মধ্যে যে অজস্র ফাঁক জমা হয়েছে তা পরিষ্কার করতে চাই এবং দৃষ্টান্তমূলক এই ইস্যুটা, মানে একটি মেয়ে আমাদের কন্যা আর্থিকারে নির্যাতিত হলো, তাকে খুন করা হলো, এই ব্যাপারটা একটা ইস্যু। এর পরেও যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো ক্রাইমের ঘটনাগুলোকে, সেটাও একটা ইস্যু। ইস্যুটা হচ্ছে ক্রাইম এবং তার বিচার আমরা চাইতে পারি, সে বিচার চাওয়াটাও একটা ইস্যু। কিন্তু এটা রাজনৈতিক হয়ে গেল তখনই যখন এই ক্রাইমকে ধামাচাপা দেওয়ার জন্য আমাদের রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর তৎপর হয়েছিল, তখনই ব্যাপারটা রাজনৈতিক হয়ে দাঁড়াতো। এইটা আমাদের মাথায় রাখতে। আমি ডক্টর সুকন্যা ঘোষ, আমি ডক্টর ফর ডেমোক্রেসি নতুন প্রজন্মের একজন সদস্য, আমি সিনিয়র রেসিডেন্ট। আপনারা হয়তো নামটা শুনলেই বুঝতে পারছেন ডক্টর ফর ডেমোক্রেসি, মানে আমাদের সংগঠনটা প্রোগ্রামে ডেমোক্রেসির কথা বলে। সমাজে যে ডেমোক্রেসি আছে এবং সমাজে যে ডেমোক্রেটিক পরিবেশ থাকা উচিত তার কথা বলে। সম্পত্তি নয়, কিন্তু দুঃখজনক ভাবে যে অনেক ক্ষেত্রেই সেটা অবহেলিত হয়েছে এবং তাই একটা চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন সেই অবহেলা বা সেই দায় তারা করেছেন এবং সেই জন্য ব্যক্তিগতভাবে বলতে চাই যে এই লড়াইয়ে ফলপ্রসূ যে পরিবর্তন দরকার আমাদের রাজনীতিতে, সেই পরিবর্তনের জন্য লড়াই কিন্তু চলমান রয়েছে এবং আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের নাগরিক হিসাবে সামনে দায়িত্ব রয়েছে সঠিক বিচারের মাধ্যমে আপনাদের সেই সিদ্ধান্ত নেওয়া। তো আমরা নিশ্চয়ই আমাদের গণতন্ত্রের মাধ্যমে, আমাদের সংহতির মাধ্যমে এই লড়াইয়ে জয়ী হতে পারবো। আমি অ্যাপ্রোচ করেছিলাম যে অভিনয় করার জন্য, তারা থিম শোনার পরেই বললেন যে আপনি মে মাসের পরে করুন, আমি আপনাকে সময় দেবো, পুরো সময়টা আমি দেবো। আমি বুঝলাম মে মাসে একটা ঘটনা ভারতবর্ষে আছে, সুতরাং সেটা চলে গেল। আমি বুদ্ধি করে কোনো নামজাদা শিল্পীকে আমি যুক্ত করতে পারিনি। দ্বিতীয়ত হচ্ছে এই ছবিটা যে টেকনিশিয়ানরা করেন, কালীগঞ্জ পাড়ার যারা অফিসিয়াল টেকনিশিয়ান, তাদেরকেই নিয়ে করা হয়েছে। এবং আপনারা অনেকেই জানেন একটা সিনেমা করতে গেলে, কারণ এটা বড় পর্দার ছবি, এটা কিন্তু মোবাইলে যদিও এসেছে, এটা ছোট পর্দার ছবি নয়, এটা বড় পর্দার হাই ডেফিনেশন ক্যামেরা এইচডি ফরম্যাটে করা ছবি, অর্থাৎ বড় পর্দায় দেখলে, সিনেমা হলে দেখলে এই ছবি পুরো ফুটবে। তবু এই ছবিটাকে যখন আমরা সেই টেকনিশিয়ানদের সঙ্গে কথা হলো,
যেরকম একটা বিষয় নিয়ে করবো তারা তো বিষয়বস্তুতে জানতে চায়। প্রথম দিন স্ক্রিপ্ট রিডিং এর পর তাদের যারা অগ্রণী তারা বললো যে স্যার কলকাতায় যদি আউটডোরগুলো শুটিং করেন আমরা নেই। ফলত এদিক ওদিক ভেবে আমি হাজির হলাম আমার নিজের গ্রামে, বর্ধমান জেলায় একটা গ্রাম, আমার নিজের গ্রাম যেখানে ছোটবেলায় বড় হয়েছি। সেই গ্রামে আমাদের যে প্রান্তিকতম পাড়া তার পাশেই আমাদের বাড়ি, যেটাকে দুলে পাড়া করে, দুলে বাগদি সাঁওতাল হাড়ি, সে তারপরে হচ্ছে পুরো অবারিত মাঠ। তারপর মনে হয়েছিল এই জায়গাটা এই শুটিং এর পক্ষে ভালো। এখন তো জানেন ক্লাবকে না ধরলে কোথাও কোনো কাজ করা যায় না। আমি সেখানকার ক্লাবেদেরকে ডেকেছিলাম, তা আমাকে একজন সতর্ক করেছিল যে এই ক্লাবের সবাই হচ্ছে শাসক দলের সব লোকজন, আপনি একটু ভেবে চিন্তে কথা বলবেন। তা আমি যখন তাদেরকে ডাকলাম, আমার সঙ্গে দুজন মাস্টারমশাই ছিলেন, তাদেরকে আমি খুব সতর্কভাবে বললাম যে মহিলাদের স্বাস্থ্য নিয়ে একটা ছবি করব। আমি ভাবতে পারি তাদের মধ্যে একজন স্বর্ণাগন্ধা, সে আমাকে বললো স্যার অভয় নিয়ে নাকি। আমি আকাশ থেকে বললাম শুধুমাত্র মহিলাদের স্বাস্থ্য নিয়ে একটা সিনেমা করবো, এই কথাটা তাকে বলেছিলাম। এবং তারপরে আবার আলোচনার পর শেষের দিকে যখন তারা আমাদের বললো খোলামেলা কথা, আমি ওই গ্রামেরই ছেলে, বললো ডাক্তারবাবু আসলে আমাদের তো কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ওই নিয়ে কিছু হয়, আমি ওদের কাহিনী কিছুই বলিনি, ওই নিয়ে কিছু হয় তাহলে ভবিষ্যতে আমরা তো এখানে আমাদেরকে টিকতে দেবে না। পরে শুনলাম তাদের একজন হচ্ছে ওর মধ্যে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের সদস্য, আমাকে নিজের গ্রাম ছেড়ে অন্য জায়গায় গিয়ে নামটাই শুনছেন ভূতের ছবি করে শুটিং করতে হয়েছে পুরো শুটিংটা। এবং কলকাতায় যে স্টুডিওদের কাজ হয়েছে খুবই নামি স্টুডিও, নাম বললেই সবাই বুঝবেন, কিন্তু আমার কাছে প্রাক শর্ত হচ্ছে কোনোভাবেই নামটা আমি বলতে পারবো না। এবং ছবিটা যদি আপনারা দেখেন কেউ 47 মিনিট সময় নষ্ট করে, তাহলে দেখবেন কোথাও সেই স্টুডিওর কোনো নাম নেই। যে সমস্ত টেকনিশিয়ান আন্দোলন মিঠা যায় না, আন্দোলন এগিয়ে যায়, এগোনোর পথে তাকে ডকুমেন্টেশন করার জন্য এই বইটা তৈরি হয়েছে, তা যারা করেছে অত্যন্ত পরিশ্রম করেছে। আমি সামনে থেকে দেখেছি, সঙ্গে দেখেছি, এই বইটা করার জন্য তাদের ধন্যবাদ। আর অনেক কথা হয়েছে, আমি আর কি বলছি না। আমাকে আজকে কিছুই বলার নেই, কারণ বই প্রকাশটাই প্রধান, তাতে লেখা রয়েছে অনেক কিছুই, যা এতদিন ধরে আমরা রাস্তায় মানে দেখেছি, পড়েছি, তাই হয়তো ওই বইতে আছে। আমরা সবাই উন্মাদ হয়ে আছি বইটা পড়বার জন্য, এইটুকুই বলার আছে। সবাই বইটা নেবেন, সংগ্রহ করবেন, এইটুকুই বলার আছে। অস্থির হয়েও না, বরং প্রস্তুত হও। এখন কান আর চোখ খোলা রেখে অনেক কিছু দেখে যাওয়ার সময়। এ সময়ে স্থির থাকতে না পারার মানেই হলো আগুনে ঝাঁপ দেওয়া। তোমার কাজ আগুনকে ভালোবেসে উন্মাদ হয়ে যাওয়া নয়, আগুনকে ব্যবহার করতে শেখা। অস্থির হয়ে না, বরং প্রস্তুত হও। তোমার ভালোবেসে জানি নে তোর ভালো আছে কি না রানী দাদা, আজকে যেটা প্রেস কনফারেন্স হচ্ছে তার নিয়ে এই কি বিষয় নিয়ে হচ্ছে, আর কিসের জন্য আপনারা এই যে ডক্টরসরা সব প্রেস মিট করেছেন, একটু আমাদেরকে জানান। আমি ডক্টর সুকান্ত চক্রবর্তী, সম্পাদক ডক্টরস ফর ডেমোক্রেসি। আমরা ডাক্তারদের একটা সংগঠন। আমরা ডাক্তারদের বিভিন্ন সমস্যা এবং অধিকার নিয়ে কথা বলি, যেমন তেমনি সাধারণ নাগরিকদের যে সমস্যা, অধিকার ইত্যাদি নিয়েও কথা বলি। আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের একটা অংশ। আমরা প্রথম দিন থেকে অভয় আন্দোলনে ছিলাম। আমাদের মনে হয়েছে
এই অভয়া আন্দোলন যে গত 2 বছর প্রায় হতে চললো, সারা পৃথিবী জুড়ে যে আলোড়ন তুলেছে, সেই অভয়া আন্দোলনের কথা একটা ঐতিহাসিক দলিল হিসাবে একটা বইয়ের আকারে অভয় আন্দোলনে যারা ছিলেন সেরকম বিভিন্ন মতাবলম্বী মানুষ, তার মধ্যে চিকিৎসক, ডাক্তার কম, সাধারণ মানুষ বা সমাজের যারা বিশিষ্ট মানুষ তারা বেশি, তাদের সকলের মতামত এবং আত্মসমালোচনা, মানে এই আন্দোলনে আমরা কি করতে পেরেছি, কি করতে পারিনি, আরো কি করতে পারলে ভালো হতো, সেই সব কিছু নিয়েই আমরা একটা সংকলন করেছি এবং সেই সংকলনটা প্রকাশের জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। তাছাড়া আজকে বিশেষ অতিথিদের মধ্যে কে কে ছিলেন আপনাদের সাথে? আমাদের বিশেষ অতিথিদের মধ্যে অধ্যাপক চন্দন সেন, অধ্যাপিকা মালিনী ভট্টাচার্য থেকে আমাদের বিশিষ্ট যারা চিকিৎসক, আমাদের প্রেসিডেন্ট ডক্টর অমিত পান, খুব সিনিয়র চিকিৎসক কার্ডিওলজিস্ট ডক্টর অঞ্জনলাল দত্ত, ডক্টর প্রবুদ্ধ ঘোষ, ডক্টর শিপ্রা রায়চৌধুরী, এরা সকলে ছিলেন। এবং সাধারণ অভয়া আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্নভাবে যারা আইনের লড়াইতে আছেন, যারা রাস্তার লড়াইতে আছেন, যারা আমাদের নীরবে সমর্থন করেছেন, সকলকে আমরা আমন্ত্রণ করেছি। অনেকেই আজকে এসেছিলেন এবং এই বইটা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। এই বইটির নাম হচ্ছে স্রোতস্বতী প্রভয়মান অভয় আন্দোলনের সংকলন। আজকে যে অভয়ার কথা নিয়ে যে এখানে প্রেস কনফারেন্স হচ্ছে, স্যার আপনি কি বলবেন? আমাদের দর্শকদেরও জানতে চায় যে জাস্টিস কবে হবে না হবে, আপনারাও এসছেন আজকে প্রেস কনফারেন্স করেছেন, কি বলবেন? এটা একটা দলিল। তৎকালীন সময়ে যেসব ঘটনাগুলো ঘটেছিল তার যেমন সমস্ত একটা ভিডিও দলিল আছে, কিছু প্রিন্টেড দলিল আছে, তেমনি আর একটা প্রিন্টেড দলিল, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে যে সেই সময় মানুষ কি ভাবছিল, সেই সময় মানুষ কি করার চেষ্টা করছিল। এবং যারা মনে করছেন যে অভয়া আন্দোলন শেষ, ব্যর্থ, তারা তার পরের দিন থেকে যে কটা রেপ হয়েছে সেই কটা রেপকে কি তার মধ্যে ধরেন না? সুতরাং এ দেশে যতদিন ধরে মহিলাদের প্রতি অত্যাচার হবে, শুধু রেপ, গার্হস্থ্য হিংসাও এক ধরনের হিংসা, সুতরাং যতদিন ধরে সেটা ঘটবে ততদিন ধরে এই আন্দোলনও তার সাথেই যুক্ত হবে। এই আন্দোলন সেটা সেভাবে থেমে যাবে না। ঠিক যেমন সে সময় আমাদের কৃপাখালীর মেয়েটিকে যেভাবে মেরে ফেলা হলো, বাচ্চাটিকে, সেটাও তখন এই আন্দোলনের অংশই হয়ে উঠেছিল। তেমনি সারা ভারতবর্ষে এই মুহূর্তে যতজন মহিলা আক্রান্ত হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, তাদের প্রত্যেকের সঙ্গে এই আন্দোলন যুক্ত, এইটুকুই বলতে। অধিকারটা কেড়ে নিচ্ছে এবং সেই জায়গাটা আগামীতে কি আসতে চলেছে, এটা মানুষের প্রশ্ন করার অধিকারটাই একেবারে কেড়ে নেবে। দেখুন, জনস্বার্থ মামলা তৈরি হয়েছিল এই কারণের জন্য, যেখানে সাধারণ মানুষ তারা তো সর্বোচ্চ আদালতে গিয়ে পৌঁছতে পারেন না বহু সময়, তো তাদের হাতের একটা অস্ত্র ছিল জনস্বার্থ মামলা। যে মামলার জন্য আজকে কিন্তু আরাবল্লী দাঁড়িয়ে রয়েছে, যে মামলার জন্য ভারতবর্ষের আজ বিগত 30 বছরে যত রকমের অন্যায় হয়েছে, সেই অন্যায়গুলো প্রতিবাদ করতে পেরেছে সাধারণ মানুষ, যাদের কাছে পয়সা নেই, যাদের সামর্থ্য নেই, শক্তি নেই, অর্থনৈতিক বল নেই, তারা পেরেছিলেন সেগুলো ঘটাতে। আজকে সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হচ্ছে, যেটা গণতন্ত্রের সবচাইতে বড় আঘাতের মধ্যে অন্যতম একটা আঘাত। আবার এখানে বিরোধী দলের যখন প্রধান যেই মুহূর্তে বলেন যে নাস্তিকতা চলবে না এবং সেকুলার বলে কিছু হবে না, সেই মুহূর্ত সংবিধান আক্রান্ত হয়। এবং সংবিধান যখন আক্রান্ত হচ্ছে, বোঝাই যাচ্ছে যে সংবিধানটাই পাল্টে ফেলার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। যে সংবিধান ভারতবর্ষের সাধারণ মানুষের মেরুদণ্ড, সেই সংবিধানকে পাল্টে ফেলার চেষ্টা করা হচ্ছে। তাহলে কি মনে হয় এখানে বদলানো উচিত? মানে বদলানো তো সবসময় উচিত। হ্যাঁ স্যার, আজকে যে প্রেস কনফারেন্স হলো, যে এর মধ্যে অভয়া মানে জাস্টিস ফর অভয়ার জন্য হয়েছে,
এর মধ্যে আপনারা একটা বইও লঞ্চ করেছেন। আমাদের দর্শকদেরকে জানান যে আপনাদের কিসের এটা মানে কি জিনিসের জন্য আপনাদের মানে জাস্টিসটা হওয়া দরকার। আচ্ছা, নমস্কার, আমি ডক্টর জ্যোতিরূপ গোস্বামী, ডক্টরস ফর ডেমোক্রেসি সংগঠনের আমি হচ্ছি যৌথ সচিব। এবার আমরা হচ্ছি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তথা অভয়া মঞ্চের সাংগঠক যে সংগঠনগুলো আছে তার মধ্যে। এবার বিগত 1.5 বছর ধরে আমরা দেখেছি যে অভয়ার সুবিচারের জন্য একটা জন আন্দোলন গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষেও এবং ইভেন বাকি দেশেও তার উদ্রেক হয়েছে এবং সেই আন্দোলন এখনো চলছে। সেটাকে বিভিন্নভাবে চেপে দেওয়ার বা আঘাত করার অনেক প্রচেষ্টা ঘটেছে, কিন্তু আন্দোলন কিন্তু এখন আমাদের মনের মধ্যে এবং আমাদের রাস্তার কর্মসূচির মধ্যে আমরা চলমান রেখেছি। এবং তারই আরেকটা অধ্যায় হচ্ছে এই সংকলনের প্রকাশ। এটা বিগত 1.5 বছর ধরে যারা যারা এই আন্দোলনের মধ্যে ছিলেন, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন পেশার মানুষ, তাদের অভিজ্ঞতা, তাদের মতামত, সেইগুলো এখানে একসঙ্গে সংকলন করা হয়েছে। এখন এটাও দেখা যাচ্ছে যে জাস্টিসের জন্য দিল্লি যেতে হচ্ছে, এখানকার জাস্টিসের মধ্যে কোনো রকম কিছুতেই মানে আনসার পাওয়া যাচ্ছে না। তার নিয়ে আপনি কি দর্শকদেরকে জানাবেন? দেখুন, জাস্টিস এমন একটা জিনিস যেটা আমরা যদি একটুও মানে পিছপা হই, যে আমরা যদি ধরে নিই যে আমরা সেটা পেতে বাধ্য, তাহলে এখনকার দিনে দেখা যাচ্ছে যে সেরকম কিন্তু নয়। আমাদের একটা সক্রিয়ভাবে সুবিচারের জন্য, অধিকারের জন্য লড়াই না করলেই নয়। যদিও এটা একটা গণতান্ত্রিক দেশ, তাহলেও কিন্তু অনেক সময় জনতাকে নিজের অধিকার এবং নিজের চাহিদা তার জন্য এসে নামতে হবে রাস্তায়, এবং সেটা তাদের কণ্ঠ পৌঁছাতে হবে শাসকের কাছে। বইতে কি কি সাবজেক্টের উপরে ওর মধ্যে আকর্ষণের কথা লেখা আছে? দেখুন, এই বইতে মানে ঘটনাবলীর বর্ণনা, তারপরে বিভিন্ন রকমের মানে সাহিত্যিক তাদের কিছু কিছু মনোভাব তারা এখানে মানে গদ্য পদ্য মাধ্যমে তারা ফুটিয়ে তুলেছেন। এবং বলা যেতে পারে যে এটা একটা সার্বিক মানে একটা ক্যালাইডোস্কোপের মতন, যে ওটা সমাজের চোখে অভয়া আন্দোলন বা অভয়াদের জন্য আন্দোলন, সেটার যে একটা প্রতিফলন। একটি অনুষ্ঠানের আয়োজন করেছি ডক্টরস ফর ডেমোক্রেসি তরফ থেকে। এটা হচ্ছে অভয়া সংকলন আমাদের সংগঠনের তরফ থেকে, সেটার প্রকাশ। এটার উপরে বিগত 1.5 বছরের আন্দোলন এবং তার সেই জন্য আমাদের উদ্দেশ্য যে এই ঘটনা এবং তার স্মৃতি যাতে মানুষের মনের মধ্যে জাগিয়ে রাখা যায়, যাতে মানুষ কখনো এটা সম্বন্ধে ভুলে না যান তাদের কর্তব্যের কথা। তো এখন কি মনে হয় যে এই ঘটনা ঘটার পরেও এখনো জাস্টিসের জন্য এত লড়াই করেও কিছু রেজাল্ট বেরোতে পারবে? অবশ্যই পারবে। সেটার জন্য আমাদের রাষ্ট্রের যে বিভিন্ন স্তম্ভ বা পিলার, তার জন্য মানে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, জুডিশিয়ারি এবং প্রেস, সবার সহযোগিতা যদি আমরা পাই, তাহলে অবশ্যই সত্য নিশ্চয়ই আমরা জানতে পারবো একদিন না একদিন। ধন্যবাদ। ধন্যবাদ।